আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আমাদের কেউ ভাবেনি আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতে গড়াবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে সেটা তারা কেউ ধারণা করতে পারেনি। শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে দু একদিন আগে থেকে চিন্তাভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না বলে দাবি করেছেন তিনি। বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করে পৌঁছতে যতটা সময় লাগবে দেশত্যাগের জন্য শেখ হাসিনার হাতে ঠিক ততটাই সময় ছিল বলে দাবি করেছেন তিনি। তবে দেশত্যাগের জন্য নির্দিষ্ট করে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, আপনারা জানেন গণ আন্দোলনে তোপের মুখে টিকতে না পেরে ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। আর তার এই পালিয়ে যাওয়ার বিষয়ে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে। পরবর্তীতে জয় কি রাজনীতির হাল ধরতে চান নাকি শেখ হাসিনা আবার ফিরে আসবেন, এই বিষয়গুলো নিয়ে একটি বিস্তারিত আলোচনা রয়েছে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। আয়নাঘর থেকে মুক্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি এখন স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন। দীর্ঘ ৮ বছর গুম থাকার পর গত মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আজমের মেজ ছেলে আমানুল্লাহ আজমি মুক্তি লাভ করেন। মঙ্গলবার ভোরে মরহুম মীর কাসেম আলী ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাসেমও বাসায় ফিরেছেন। এত বছর ধরে তারা কোথাও ছোট্ট ঘরে বন্দী ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। ঠিক কোথায় বন্দী ছিলেন, কিভাবে দিন কেটেছে তাদের, কি খেয়েছেন, কিভাবে তাদের এতগুলো বছর পার করেছেন, এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা। জানাবো কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ৩ দিন পর ইউনিফর্মে ফিরছে পুলিশ সদস্যরা। ছাত্র জনতার অভ্যুত্থানে ঘিরে ৫ই অগাস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর ঢাকার থানাগুলো পুলিশশূন্য হয়ে পড়ে। এরপর শুধু থানা নয়, পুলিশের সব ইউনিটই ফাঁকা হয়ে যায়। ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরি হয় জনমানুষের মধ্যে। টানা ৩ দিন পর আজ থেকে নিজ নিজ ইউনিটে দায়িত্বে ফিরছে পুলিশ সদস্যরা। পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যদের যোগদান করতে হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। তিউনিসিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত। তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ বুধবার প্রধানমন্ত্রী আহমেদ হাসনিকে বরখাস্ত করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর সিনহুয়ার। তবে বরখাস্তের কোনো কারণ বা ব্যাখ্যা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। হাসানিকে গত বছরের অগাস্টে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী মনোনীত করা হয়। এর 1 বছরের মাথায় তিনি পদ হারালেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আমাদের কেউ ভাবেনি আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতে গড়াবে, সজীব ওয়াজেদ জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কোটা আন্দোলনে যে সরকার উৎখাতের দিকে গড়াবে সেটি আমরা কেউ ধারণা করতে পারিনি। শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে 2 একদিন আগে থেকে চিন্তাভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না বলে তিনি দাবি করেছেন। বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করে পৌঁছতে যতটা সময় লাগবে দেশ ত্যাগের জন্য শেখ হাসিনার হাতে ততটুকু সময় ছিল বলে তিনি জানিয়েছেন। তবে দেশ ত্যাগের জন্য নির্দিষ্ট করে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি দাবি করেছেন তিনি। বিবিসির দক্ষিণ এশিয়া সম্পাদক ইথিরাজন আনবারসনের দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় সেই সময়কার পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে তার মতামত এবং কোটা আন্দোলন থেকে সরকার পতন পর্যন্ত নানা বিষয়ে কথা বলেছেন। তার কাছে প্রশ্ন করা হয়, বিবিসির প্রশ্ন ছিল ঠিক কবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা, মঙ্গলবার সকালে নাকি রোববার সন্ধ্যায়? জবাবে জয়ের দাবি সোম কিংবা রোববার না, আরও আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। এটা শনিবার হতে পারে। জয় বলেন, না, আমার মা কখনো বাংলাদেশ ছাড়তে চাননি, তাকে আমাদের রাজি করাতে হয়েছে। তিনি পদত্যাগ করার পরিকল্পনা করছিলেন, কিন্তু একটা ভাষণ দিতে চেয়েছিলেন এবং সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন। কিন্তু বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করার কথা ঘোষণা করল। আমরা পরিবারের সদস্যরা তখন তার কাছে অনুনয় করি যে তারা সহিংসতার জন্য আসছে, তাকে হত্যা করা হতে পারে, তোমাকে নিরাপত্তার জন্য চলে যেতে হবে।
তিনি বলেন, আমার খালা শেখ রেহানা তার সাথেই ছিল। মা চাইছিলেন খালা যেন হেলিকপ্টারে করে সামরিক বিমান ঘাঁটিতে চলে যান, কিন্তু আমার মা উঠতে চাচ্ছিলেন না। তখন আমি তাকে এবং আমার খালাকে বলি তাকে অবশ্যই যেতে হবে। তিনি জানান, হেলিকপ্টারে করে ঢাকা ছাড়েন শেখ হাসিনা, সেখান থেকে আগরতলা, পরে দিল্লিতে পৌঁছান। তার কাছে প্রশ্ন করা হয় পরিস্থিতি কেন নিয়ন্ত্রণহীন হলো, পুরো পরিস্থিতি পর্যালোচনায় শেখ হাসিনার সরকারের ভুল ছিল কিনা জানতে চাওয়া হলে সজীব ওয়াজেদ জয় বলেন, পরিস্থিতি এদিকে গড়াবে তা কেউ ভাবেইনি। তিনি বলেন, আমাদের কেউ ভাবেনি এই সহিংসতা আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতের দিকে গড়াবে। আমরা বুঝতে পারছিলাম জুলাইয়ের 15 তারিখে যে সহিংসতার পেছনে কিছু অজানা গ্রুপ আছে, তারা মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করার সময় আমরা রাজাকার বলে স্লোগান দিয়েছিল। তখন আমাদের সমর্থকদের সাথে তাদের সংঘর্ষ হয়। পুলিশ কঠোরভাবে সেই সংঘর্ষ দমনের চেষ্টা করে। আমার বিশ্বাস সেদিন যারা ওই স্লোগান দিয়েছিল, আমরা এখনও জানি না মধ্যরাতে সেই স্লোগান দেওয়া ব্যক্তিরা কারা ছিল। তারাই এই পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী। আমাদের সরকার কখনো বিক্ষোভকারীদের উপরে শক্তি প্রয়োগ করতে চায়নি, বরং পুলিশ তাদের পাহারা দিয়েছে। তাদের উপর হামলার কোনো নির্দেশনা ছিল না। মাত্র একটি নির্বাহী আদেশ জারি করে যে সমস্যার সমাধান করা যেত, তা কেন এত প্রাণহানিতে গড়ালো এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এর আগে তো আমাদের সরকার কোটা আন্দোলন বাতিল করে দিয়েছিল মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের আবেদনে, পরে হাইকোর্ট সেটা বহাল করে। আমাদের সরকারের আইনি টিমও আদালতে শিক্ষার্থীদের দাবি পূরণের চেষ্টা করেছিল। এটা এর মধ্যে আইনি প্রক্রিয়ার মধ্যে ছিল, কিন্তু এর মধ্যেই সহিংসতা শুরু হয়। বল প্রয়োগ ভুল হয়েছে, কিন্তু এটা উভয় পক্ষেই হয়েছে। শিক্ষার্থীরা মারা গেছে, বেসামরিক মানুষ মারা গেছে, পুলিশও মারা গেছে। এখন আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে জানতে চাইলে সজীব ওয়াজেদ জয় বলেন, দল টিকে যাবে। 1975-এর পর যখন বেশিরভাগ শীর্ষ নেতা কারাগারে ছিল, তখনও দল টিকে গেছে। এটা হচ্ছে আদর্শের দল, দেশের একমাত্র গণতান্ত্রিক দল যা স্বাধীনতার পূর্বে গণতান্ত্রিকভাবে তৈরি হয়েছে। বাকি দুটি দল সামরিক শাসকের হাতে তৈরি। দল তাদের নেতা বের করে নেবে, কিন্তু এখন তারা আমাদের দল নির্মূল করবার চেষ্টা করছে। নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। তারা আমাদের মন্ত্রীদের অনেকেই খুঁজছে, লুকিয়ে আছে, অনেকেই বিদেশে চলে গেছেন। দেশে ফিরে সজীব ওয়াজেদ জয় নেতৃত্ব দেবার ইচ্ছা আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, সত্যি কথা বলতে এরকম কোনো ইচ্ছা নেই। এটা আমার পরিবারের জন্য তৃতীয় ধাক্কা। যেমন মানুষ তেমন নেতাই তাদের পাওয়া উচিত। এখন বাংলাদেশে মব রুল চলছে। সামনে যে নির্বাচন হবে, হয়তো আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না, হয়তো বিএনপি জামাত নির্বাচনে বিজয়ী হবে। বাংলাদেশের ভবিষ্যৎ আসলে অন্ধকারাচ্ছন্ন। শেখ হাসিনার সাথে সর্বশেষ কখন কথা হয়েছে জানতে চাওয়া হলে সজীব ওয়াজেদ জয় বলেন, তার সাথে আমি গতকাল কথা বলেছি। তিনি সুস্থ আছেন, তবে অনেক কষ্ট পেয়েছেন। আমাদের দলের এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষের প্রাণহানি হওয়ায় ব্যথিত তিনি। বাংলাদেশের মানুষের আচরণে তিনি কষ্ট পেয়েছেন। তিনি বলেন, আমি এবং আমার পরিবার বিদেশে বড় হয়েছে, সেখানেই বাস করি। আমাদের ডিজিটালাইজেশনের জন্য আমি বিনা পয়সায় উপদেষ্টা হিসেবে কাজ করেছি। আমি সফল হয়েছি। বাংলাদেশের গ্রামে গঞ্জে আমি ডিজিটাল কানেক্টিভিটি দিয়েছি। সেই বাংলাদেশের মানুষ আমার মায়ের সাথে এরকম করেছে, আমার নানাকে অসম্মান করেছে, যিনি এদেশের প্রতিষ্ঠাতা। এটা মেনে নেওয়া আমার জন্য অনেক কঠিন। বাংলাদেশের মানুষের সাথে আমি আর কোনো সংস্রব রাখতে চাই না। যখন ঢাকায় শেষবার শেখ হাসিনার সাথে সংক্ষেপে সজীব ওয়াজেদ জয়ের কয়েকবার কথা হয়, তখন অনেক হইচই হচ্ছিল। তখন সংক্ষেপে শেখ হাসিনার সাথে তার শেষ যে কথাটি হয়েছিল তা হলো, মা তোমাকে এখনই দেশ ছাড়তে হবে। তার বোনের সাথে মায়েরও কথা হয় বলে তিনি জানান। তার বোন সাইমা ওয়াজেদ জাতিসংঘের একটি দপ্তরের কর্মকর্তা হিসেবে ভারতে থাকেন। স্বজনদের সাথে সময় কাটাচ্ছেন আবদুল্লাহিল আমান আজমি। আয়নাগড় থেকে মুক্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি এখন স্বজনদের সাথে সময় কাটাচ্ছেন। দীর্ঘ 8 বছর গুম থাকার পর গত মঙ্গলবার জামায়াতে ইসলামের সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আজমের মেজ ছেলে আমানুল্লাহ আজমি মুক্তি লাভ করেছেন। মঙ্গলবার ভোরে মরহুম মীর কাসেম আলীর ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাসেমও বাসায় ফিরেছেন। এত বছর ধরে তারা কোথাও একটি আয়নাঘরে বন্দী ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। উল্লেখ্য, 2016 সালে 9 অগাস্ট আহমেদ বিন কাসেমকে মিরপুর ডিওএইচএসএ থেকে এবং কয়েকদিন পরে 23 অগাস্ট আবদুল্লাহিল আমান আজমিকে গুম করা হয় বলে তার পরিবারের অভিযোগ। ব্যারিস্টার আরমানকে উত্তরার একটি জায়গা থেকে চোখ বেঁধে রেখে যাওয়া হয়। গত সোমবার রাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময় গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় কচুক্ষেতে সমবেত হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের আয়নাঘরে বন্দীদের মুক্তির দাবি জানান। এরপরই তারা মুক্ত হয়ে ঘরে ফিরে আসেন। কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রাতে উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার
শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে ৭ই আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সুপারিশের ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ দিন পর ইউনিফর্মে ফিরছে পুলিশ। ছাত্র জনতার অভ্যুত্থানকে ঘিরে ৫ই আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার থানাগুলো পুলিশশূন্য হয়ে পড়ে। এরপর শুধু থানা নয়, পুলিশের সব ইউনিটই ফাঁকা হয়ে যায়। ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। টানা ৩ দিন পর আজ থেকে নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে হবে। এই নির্দেশনায় বলা হয়, রাজারবাগ পুলিশ লাইন্স, পিওএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সব মেট্রোপলিটন ও জেলা পুলিশ লাইন্স, অন্যান্য পুলিশ স্থাপনাসহ বিশেষায়িত সব পুলিশ ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফোর্সের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করা হবে। পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশনস কন্ট্রোল রুম জানিয়েছে, দায়িত্ব বন্টন করা এবং সারা দেশের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে। ফোর্সের মনোবল বৃদ্ধি এবং কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ সদর দপ্তর জানায়, জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের দাফন সৎকার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সরকার পতনের পর সোমবার বিকেল থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেওয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় সশস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম, নথি লুট হয়। এরপর রাজধানীসহ সারা দেশের পুলিশি ব্যবস্থায় প্রায় ভেঙে পড়ে। থানা চালু না থাকায় ডাকাতি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ বা মামলা এবং জিডি করতে পারছেন না ভুক্তভোগীরা। এমন পরিস্থিতিতে ছাত্র আন্দোলনকে ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন নতুন মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম।